হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আলোচনা করব ম্যাথমেটিক্স এর আরো একটি পার্ট নিয়ে। তো চলো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেন আছে একটু দেখে নেওয়া যাক। আমরা যে কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি সমস্ত কোশ্চেন গুলো কিন্তু বিগত বছরে আসা কোশ্চেন। তো দেখো ফার্স্ট যে কোশ্চেন নাম্বার 6, 570 টাকা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করতে হবে যাতে তাদের ভাগগুলি কিভাবে রয়েছে না 1/3 ইস টু 1/5 ইস টু 1/10 অনুপাতে রয়েছে। তাহলে এখানে বি এর ভাগ কত, বি কত টাকা পাবে আমাকে বের করতে হবে। তো দেখো সবসময় কি করবে যখন এরকম ফ্র্যাকশন গুলো থাকবে না, হরগুলোকে সমান করতে হয়। এই হরগুলো যদি সমান করতে হয় দুটো ভাবে করতে পারো। ধরো এখানে আমরা দেখলাম ৩০ করা যেতে পারে হরগুলোকে। ৩০ করতে গেলে এখানে আমাকে ১০ গুণ করতে হবে। তাহলে এখানে আমাকে ৬ গুণ করতে হবে, এখানে আমাকে ৩ গুণ করতে হবে। হরগুলো সমান হয়ে গেছে। তাহলে নিচে যখন গুণ করেছো উপরেও কিন্তু সেম তোমাকে গুণ করতে হবে। নিচে তুমি যা গুণ করেছো ঠিক সেই রাশি, সেই সংখ্যা গুণ করো। তাহলে হরটাকে এবার আউট করে দাও। যেটা আমাদের লব পড়ে রয়েছে আমরা এটাকেই লিখতে পারি। কেমন? এটা হলো একটা প্রসেস। তুমি চাইলে এটাকে অন্যভাবে করতে পারতে। কিভাবে? আমাদের যে হরগুলো ছিল ৩, ৫ আর হচ্ছে ১০, তাহলে এদের লসাগু করলে হয় ৩০। তুমি প্রত্যেকটা রাশির সাথে ওই ৩০ গুণ করে দাও। কেমন? এইভাবেও তুমি করতে পারতে। আ কোন রকম কোন সমস্যা নেই। তো দুটো যেকোনো ভাবে তোমরা করো, আল্টিমেটলি উত্তর তো একই আসবে। ঠিক আছে? তো যাই হোক আমরা রেশিও কিন্তু এখানে পেয়ে গেছি। এবার কি বলা হয়েছে ৫৭০ টাকা আমি ডিভাইডেড করব। এবার আমি যেটা করব এখানটায় যে আমাদের মোট রেশিওটা কত হয় আমরা একটু বের করে নিচ্ছি। আমরা মোট রেশিওটা বের করব। তাহলে মোট কত হবে? ১৬ আর ৩ হচ্ছে ১৯। তাহলে মোট হচ্ছে ১৯। এই ১৯ রেশিওর জন্য কত টাকা তুমি পেয়েছো? না ৫৭০ টাকা। ৫৭০ টাকা। ৫৭০ টাকা। তাহলে এখানে এর কত মাল্টিপল হয়েছে বলতো? ৩ ১৯ এ ৫৭, ৩০। এখানে চাওয়া হয়েছে বি এর ভাগ কত? বি কত পাবে? ৬ ইউনিট, ৬ ইউনিট। 6 তাহলে ৩ ৬ কত? ১৮, ১৮০। এই যে ৳১৮০ হবে। ৳১৮০। অপশন এ। তো তোমাদের একটা বিষয় একটু জানিয়ে রাখি। এই যে আমরা যে সিরিজটা এখন শুরু করেছি, এখানে দেখবে এর আগেও কিন্তু অলরেডি বেশ কিছু ক্লাস আমার আপলোড করা হয়েছে। তোমরা প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে সমস্ত ক্লাস। আমরা ঠিক ক্লাসে যেভাবে অঙ্কগুলো করাচ্ছি, ঠিক এইভাবেই তৈরি হচ্ছে আমাদের একটি ম্যাথমেটিক্স এর বই খুব শিগগিরই আসতে চলেছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। সমস্ত আপডেট পেয়ে যাবে। আশা রাখি এই বইতে এমনভাবে সমস্ত কিছুকে প্রেজেন্ট করা হচ্ছে বা সমাধানগুলোকে রাখা হচ্ছে, আমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করব সেই বিষয়টাকে মেইনলি মাথায় রেখে আমরা পড়ছি। দেখো পরের যে কোশ্চেন, একটি ট্রেন ৪০০ মিটার দীর্ঘ একটি ৪০০ মিটার দীর্ঘ ট্রেন তার বিপরীত দিকে ২০ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হাঁটা এক ব্যক্তিকে অতিক্রম করতে ৩৬ সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটির গতিবেগ কত? প্রথমে একটা জিনিস মাথায় রাখো, গতিবেগ চেয়েছে। তার মানে স্পিড চেয়েছে। আর স্পিড ইকুয়াল টু তুমি জানো কি না ডিসটেন্স বাই হচ্ছে টাইম। এবার এখানটা একটা জিনিস লক্ষ্য করো, যখন তারা বিপরীত দিকে যায় তখন তাদের যে আপেক্ষিক গতিবেগ সেটা কি করতে হয়? প্লাস করতে হয়। তাই না? তাহলে এবার এখানে দেখো যে ট্রেনের গতিবেগ তো আমি জানি না। আমি ধরে নিলাম যে ট্রেনের গতিবেগটা কি ধরবো? ধরো আমি x ধরে নিলাম। তাহলে ট্রেনের গতিবেগটা x আর এখানটায় দেখো বিপরীত দিকে কত কিলোমিটার বেগে যাচ্ছে? ২০ কিলোমিটার। তাহলে দীর্ঘ ট্রেন এক ব্যক্তি। ঠিক আছে? তাহলে এখানে ট্রেনের গতিবেগ তো আমরা ২০ x ধরলাম। আর বিপরীত দিকে এর গতিবেগটা কত আছে? এর গতিবেগটা হচ্ছে ২০ কিলোমিটার পার আওয়ার। তাহলে এর যদি হয় ২০ কিলোমিটার, আচ্ছা ২০ কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার তুমি বলো তো যেহেতু দুটো একই দিকে যাচ্ছে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ কত হবে? এদের আপেক্ষিক গতিবেগ হবে এই দুটোকে আমরা প্লাস করব। তাহলে এখানে আমরা আপেক্ষিক গতিবেগ কত পেয়ে যাবো? এই দুটোকে যদি প্লাস করি x প্লাস হচ্ছে 20, এটা হচ্ছে তাদের রিলেটিভ স্পিড। এবার চলে আসো। এই কোশ্চেনে আমাদের ডিসট্যান্স, এই যে আমরা স্পিডের জায়গায় কিন্তু স্পিড বসিয়ে দিয়েছি কি ভাই? তাহলে বাকি মানগুলো বসালে আমাদের উত্তর এসে যাবে। ডিসট্যান্স চলো আমরা ডিভাইডেড করলাম। ডিসট্যান্স কত? দূরত্ব হচ্ছে দেখো ৪০০ মিটার দীর্ঘ ট্রেন। তাহলে কাকে অতিক্রম করছে? একজন ব্যক্তিকে। আসলে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তাহলে এই জায়গাটায় আমি ওই ৪০০ মিটার লিখে দেব। বাই টাইম কত লেগেছে? টাইম লেগেছে 36 সেকেন্ড। 36 সেকেন্ড। এই যে 36 সেকেন্ড। এবার এখানে একটা বিষয় লক্ষ্য করো। দেখো একদিকে রয়েছে আমাদের কিলোমিটার পার আওয়ার, আরেকদিকে কিন্তু রয়েছে আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে আবার উত্তর কিন্তু রয়েছে কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কিলোমিটার পার আওয়ারে আনতে হলে কি দিয়ে গুণ করতে হবে?
18/5 দিয়ে গুণ করতে হবে। এবার চলো একটু ক্যালকুলেশন করা যাক। কিভাবে করবে? দেখো এই 18 দিয়ে 36 কে কাটলে 2 হয়। ৫ দুগুণী ১০, ১০ দিয়ে যদি আমরা একে কাটি কত হবে? ১০ দিয়ে কাটলে ৪০ হয়। তাহলে x + ২০ = যদি ৪০ হয়, তুমি এখান থেকে বলতে পারো x = কত হবে? ৪০ - ২০ হচ্ছে ২০। এই ২০ কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ২০ কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে আমাদের ট্রেনের গতিবেগ। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন আমাদের। দেখো, ২ টি সংখ্যার গসাগু দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে। তাহলে সংখ্যা দুটির সমষ্টি ৯৯ হলে সংখ্যা দুটির পার্থক্য কত? খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো, আমরা অ্যালজেব্রা মেথডে যাব না। মানে a b ধরে আমরা করব না। আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি। এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে লিখে দিচ্ছি কেমন? ২ টি সংখ্যার ২ টি সংখ্যার ২ টি সংখ্যার অনুপাতের যে অনুপাতের দুটো পদ থাকে, তাই তো? তাহলে আমি লিখে দিচ্ছি পদগুলির গুণফল। কেমন? গুণফল কি? সমান লিখবে লসাগু বাই হচ্ছে গসাগু। তাহলে এই জায়গা থেকে তুমি যদি এটার মান বসিয়ে দাও, লসাগু কত? না ২৭০, গসাগু কত? ৯। তাহলে তুমি যে পদ দুটো থাকছে তাদের গুণফল পেয়ে গেছো 30। এবার তুমি এটাকে ফ্যাক্টরাইজেশন করো, এমনভাবে ব্রেক করবে দুটো রাশির গুণফল। তো তুমি ২ ইনটু ১৫ নিতে পারো, ৩ ইনটু ১০ নিতে পারো, ৫ ইনটু ৬ নিতে পারো। কিন্তু নিলে হবে না। তোমাকে এমন পদ নিতে হবে যাতে কিনা তাদের গসাগুটা আবার ৯ হয়। কেমন? আমি যদি ৩০ কে দেখো, ওই ৩০ কে যদি এভাবে নেই যে একটা ৫ আর একটা হচ্ছে ৬। দেখো ৫, ৬ ৩০। এবার এদের গসাগু তাহলে সেটা একটু প্রমাণ করে দেখাচ্ছি যে গসাগুটা এদের ৯ কি করে হচ্ছে। এদের যে গসাগু কত? তুমি বলবে স্যার 1 ইউনিট। তাই তো? এই যে লিখে দিচ্ছি গসাগু। গসাগু 1 ইউনিট ইকুয়াল টু অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ৯ বলা হয়েছে। ৯ কিন্তু সংখ্যা দুটির কি চাওয়া হয়েছে? সংখ্যা দুটির পার্থক্য। আচ্ছা দেখো, আমি সংখ্যা দুটো এটাই ধরলাম। তাহলে ৫ আর ৬ এদের মধ্যে যে পার্থক্য, তাহলে পার্থক্য কত? পার্থক্য তুমি বললে স্যার 1 ইউনিট। আর তুমি তো জানো 1 ইউনিট ইকুয়াল টু অলরেডি ৯। তাহলে এই 1 ইউনিট ইকুয়াল টু ৯। তাহলে পার্থক্য কত? ৯। দেখো আমাদের অপশন থেকে চলে এসছে কিন্তু উত্তর। তো বাকিগুলো যদি ধরো, যেটা আমরা বলেছিলাম, দেখো তাহলে তোমার এটা আসবে না। আমরা বলেছিলাম যে যদি ৩০ কে তুমি ৩ আর ১০ ধরো, ৩ আর ১০ ধরো। তাহলে এদের গসাগু কত? তুমি বললে স্যার গসাগু ১। তাহলে ১ ইকুয়াল টু কত? ১ ইকুয়াল টু ৯, রাইট? তাহলে ডিফারেন্স কত? পার্থক্য হচ্ছে ৭। তাহলে ৭ ইকুয়াল টু কত? ৬৩। দেখো যেটা সম্ভব নয়। তাহলে এই সংখ্যা আমরা ধরতে পারবো না। তো এমন ধরতে হবে যাতে কিনা আমরা বাকিগুলো সেখান থেকে বের করে নিতে পারি। আশা রাখি প্রত্যেকে তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট করবে। আচ্ছা, রাহুল, রোহিত এবং রৌনক ৳৩৫০০, ৳৪৫০০, ৳৫৫০০ বিনিয়োগ করে একটি অংশীদারি ব্যবসায় প্রবেশ করে। যদি প্রথম ৬ মাসের লাভ হয় ৳৪০৫, তাহলে লাভে রাহুলের ভাগ কত? তো যে ব্যবসাটা তারা শুরু করেছে আমরা ধরেই নিলাম সেখানে ৬ মাস তারা ব্যবসা করেছে। ৬ মাসে যেটা লাভ হয়েছে আমরা সেটাই তাদের মধ্যে ডিভাইডেড করব। আমরা জানি তারা যে অনুপাতে বিনিয়োগ করে এবং যে সময়ের জন্য সেটাই হবে তাদের প্রফিট। যেহেতু সময়টা প্রত্যেকের ক্ষেত্রে সমান, সেক্ষেত্রে আমরা আর ক্যাপিটাল ইনটু টাইম করব না। আমরা ক্যাপিটাল রেশিওটাকেই মূল মানে প্রফিট রেশিও হিসেবে বলতে পারি। কখন? যখন কিনা টাইম ইকুয়াল থাকে। তাহলে এখানে আমাদের ১ম এ হচ্ছে রাহুল। আচ্ছা, ১ম এ হলো রাহুল, তারপরে হচ্ছে কে? রোহিত, তারপরে হচ্ছে কে? রৌনক। আচ্ছা। তো কে কত টাকা পায়? একটু বসিয়ে দিচ্ছি মানগুলো। ৳৩৫০০ তো লেখার সময় একবারে যতটা ছোট করা যায়। দেখো তুমি এখান থেকে দুটো করে শূন্য না প্রত্যেকের বাদ দিয়ে দাও। তাহলে তুমি এবার লেখো যে তাদের হচ্ছে ৩৫, আরো ছোট করা যেত সেটা আমি এবার করব। ৫৫। তা তুমি এবার ৫ দিয়ে কাটলে কত হবে? ৭, ৫ দিয়ে কাটলে ৯, ৫ দিয়ে কাটলে ১১। তো এবার মোট আমরা দেখে নেব মোট কত অনুপাত? ২০, ২৭ অনুপাত। টোটাল হচ্ছে ২৭ অনুপাত। এই ২৭ অনুপাত ইকুয়াল টু হচ্ছে কত? ৪০৫। ২৭ ইকুয়াল টু ৪০৫। কত গুণ করেছো? ২৭ ওকে ২৭, ২৭ ওকে ২৭ তাহলে ১৩ ১৩৫ ৫, ৫ তাই তো?
আচ্ছা তাহলে বলা হয়েছে রাহুলের ভাগ কত? রাহুল কত পাবে? ৭ ইউনিট। তাহলে ৭ ইউনিট ইনটু করে দাও ১৫। তাহলে ৭-১৫ কত? ১০৫ তাহলে ৳১০৫ ৳১০৫ এই যে ঠিক যেইভাবে তোমরা সমাধানগুলো দেখতে পাচ্ছ এখন আমি ক্লাসে করাচ্ছি ঠিক বইতে ঠিক একই রকম ভাবে থাকবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যেইভাবে ঠিক এখানে তোমাদেরকে এখন দেখাবো ঠিক এইভাবে তোমরা বইতে পাবে। আচ্ছা দেখো পরের কোয়েশ্চেন পিতার বয়স পুত্রের বয়সের ৯ গুণ এবং মাতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল যদি ৫১ হয় তাহলে পুত্রের বয়স কত? খুব সুন্দর কোয়েশ্চেন। কিভাবে করবে? দেখো, তুমি ১ম এ লিখে নাও পিতা, পিতা। তারপরে লিখে নাও মাতা, আর তারপরে হচ্ছে পুত্র। এই যে ৩ জন আমরা লিখে নিলাম। এবার এখানে ধরাটাই মেইন। দেখো, পিতার বয়স পুত্রের বয়সের ৯ গুণ। আচ্ছা, পিতার বয়স পুত্রের বয়সের। আমি পুত্রকে যদি ১ ধরি, তাহলে তুমি বলো আ এই পিতা কত হবে? তুমি বললে, "স্যার এর তো ৯ গুণ বলেই দিয়েছে, তো আপনি ৯ করুন।" আচ্ছা ঠিক আছে করলাম। আবার মাতার বয়স পুত্রের বয়সের ৮ গুণ। আচ্ছা এই যে মায়ের বয়স এই পুত্রের বয়সের কত গুণ? এখানে তো কোয়েশ্চেনে বলেই দিয়েছে ৮ গুণ। যা বলবে তুমি ঠিক তাই করবে, বুঝেছো? এই দেখো তোমার রেশিও চলে এসেছে। তাহলে 9:8:1 তো আমার আর এগুলো দরকার নেই। এগুলো তো তোমাকে বোঝানোর জন্য আমি একটু লিখলাম, তাই না? এবার কি বলা হয়েছে? পিতা ও মাতার বয়সের যোগফল কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এই যে পিতা আর এই হলো মাতা, তাহলে ৮ আর ৯ কত? তুমি লিখো সমষ্টি। দেখো এইভাবে যদি আমরা বইতে পাই কত না ভালো হবে? ১৭ এই ১৭ ইকুয়াল টু কত? 51 তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? ৩ এবার ঘটনা হচ্ছে এই যে আমাদের পুত্র তার কত? 1 ইউনিট তার বয়স। আমরা ধরেছিলাম। তো 1 ইউনিট ইকুয়াল টু অলরেডি আমি বের করে নিয়েছি কত? ৩ তাহলে এই পুত্রের বয়সও কিন্তু ৩। তো এখান থেকে আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো আমরা এইভাবে প্রত্যেকটা ক্লাসে ৫টা করে কোয়েশ্চেন নিয়ে আসছি। তোমরা দেখতে থাকো, নতুন, নতুন ট্রিক শিখতে থাকো। যদি তোমাদের কোন রকম কোনো অসুবিধা হয় তোমরা জানাবে। আমি চেষ্টা করব সেই কোয়েশ্চেন গুলোকে আরো ভালো করে আরো ডিটেইলস এ যদি অন্যভাবে করানো যায় সেটাও আমি তোমাদেরকে বলে দেব বা করিয়ে দেব। তো চলো আজকের মতো এখানে যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।